তিনি খুব সুন্দরভাবে আজকের স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করেছেন। এবারে আমরা যাব বিশিষ্ট কথা সাহিত্যিক কাজী রাফির কাছে এবং জানবো যে লেখালেখি অবিনশ্বর আকাঙ্ক্ষা তার বোধে কিভাবে ধরা দিয়েছে। বলছেন কাজী রাফি। আমরা যে জীবন যাপন করি এটা কি আসলে আমাদের জীবন, নাকি গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস বলছিলেন আমরা আসলে যে জীবন যাপন করি সেটা আসলে আমাদের জীবন নয়। আমরা যে জীবনের স্বপ্ন বারবার দেখতে ভালোবাসি, যেখানে ঘুরে ফিরে যেতে ভালোবাসি, সেটাই আমাদের সত্যিকারের জীবন। এবং আরেকটা ছোট্ট কথা বলে আমি মূল আলোচনায় যাচ্ছি। আমাদের জীবনের ভাজে ভাজে বাঁকে বাঁকে আমাদের যা স্বপ্ন আছে সব স্বপ্নগুলো বদলে যায়। ডাক্তার কিন্তু ডাক্তার হওয়ার পর আর শুধু ডাক্তার থাকতে চান না, তিনি হয় বড় ব্যবসায়ী হতে চান, নাহলে কসাই হতে চান, হয়ে ওঠে। এবং জীবনের শেষে এসে তিনি আবার একটা হসপিটাল দিয়ে মানব সেবা করতে চান। এই যে জীবনের ভাজে ভাজে বাঁকে বাঁকে স্বপ্ন বদলে যায়, কিন্তু যখন আমরা স্বপ্ন কোথা থেকে জেগে ওঠে, স্বপ্ন কিভাবে বেঁচে থাকে, স্বপ্নের সাথে আমাদের জীবনের উচ্চারণটা কোথায় এবং স্বপ্নের উন্মেষ থেকে ঘটে, এটাকে শনাক্ত করতে পারি, তাহলে মানব হিসেবে মানুষের জায়গায় দাঁড়িয়ে থাকে কিন্তু আমাদের জন্য সহজ হয়। এবং এই সহজ কাজটা অদ্ভুতভাবে করিয়ে দেয় হচ্ছে বই, অর্থাৎ একটা ভালো সাহিত্য সৃষ্টি। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মঞ্চে, যিনি আমার বিশাল উপন্যাস ত্রিমোহিনী উপন্যাসের মানে আলোচনার 500 পৃষ্ঠার উপন্যাসের আলোচনার সভাপতি ছিলেন আপনার ভাই, মঞ্চ উপবিষ্ট সম্মানিত আলোচকবৃন্দ, অতিথিবৃন্দ, আমি এই প্রবন্ধ যখন আলোচনা করছিলেন আমাদের প্রাবন্ধিক, তখন আমি ভাবছিলাম আমি যে 4500 পৃষ্ঠা আমার পাবলিশ হয়ে গেল, এই যে মানে 18 বছর ধরে লেখালেখি করলাম, আমার আকাঙ্ক্ষা কি ছিল একজন রাইটার হিসাবে? আমি নিজেকে প্রশ্ন করছিলাম আমি কি অবিনশ্বর হওয়ার জন্য লিখছি? তখন আমার ওই অদ্ভুত ভাবে ছোটবেলায় আমার বাড়ির কেয়ারটেকার ওসমান চাচার কথা মনে পড়ছে। আমি যেহেতু কথা সাহিত্যিক, আমি একটু গল্প ছেলে কথা, মানে প্রবন্ধের ভাষায় নয়, আমি গল্পের ভাষায় কথা বলতে চাই। তিনি গল্প করতেন মধ্যরাতে, আমি ছোট বাচ্চা, আমি তার গল্প শোনার জন্য মুখিয়ে থাকতাম কখন রাত আসবে, ওসমান চাচা তার গল্প শুরু করবে, এক ছিল রাজা এক ছিল রানী। কিন্তু অদ্ভুত ভাবে তার জীবনের যত অপ্রাপ্তি, তার জীবনের যত হতাশা, তার জীবনের যে জার্নিটা এবং আজকে তার যে সারাদিন পরিশ্রমের জীবন, এই দীর্ঘশ্বাস গুলো, এই রাজারানীর গল্প তিনি মানে জুড়ে দিতেন। আমি ওই বয়সে না বুঝতে পারলেও আমি বড় হয়ে বুঝতে শিখেছি মানুষ আসলে নিজের জীবনের যে মানে এই জীবন যে রহস্যময়, সেইটাকে খোঁজার জন্য গল্প করে। আর কেন গল্প বলেন? আমার মনে হচ্ছিল আমি সম্পর্ককে নির্ণয় করতে চাই। কোন সম্পর্ক? অতীতের সাথে বর্তমানকে, বর্তমানের সাথে আগামীকে। প্রাবন্ধিক এখানে লিখেছেন, লেখক হিসেবে আমি যেগুলো বলতে চাই কিন্তু বলা হয়নি কিংবা বলতে পারিনি, সে বলতে না পারার বেদনা নানাভাবে রূপে মুক্ত করার অবিরাম প্রয়াস সমগ্র সাহিত্য চর্চায় সক্রিয় থাকে। অদ্ভুত ভাবে তিনি আমার মনে কথাটা বলেছেন এবং এটা খুব সুমধুর, সবার কাছেই থাকে। আমি কি এই যে এত মানুষ আমার আশেপাশে বাস করে, এত লোকের সাথে আমি চলাফেরা করি, এরা কি আমার স্বপ্নের মানুষ? আমি এদের সাথে বাস করতে চাই। ইভেন আমার পাশে যে সহধর্মিণী থেকে শুরু করে ভাই বোন মা এরা আছে, এই মানুষগুলোই কি আমার জীবনের শেষমেশ পরিশেষে সেটাই পরিচয়? এদের সাথে আমি বাস করছি? আমার মনে হয় না। আমি ঠিক সেই মানুষের সাথে বাস করতে চাই যারা কল্পনা, যাদের সাথে আমি কথন করতে চাই সেই কথন যা হচ্ছে যুগ যুগ ধরে ফিস ফিস করে এই পৃথিবীতে প্রবাহমান। তাহলে আমি একটা গল্প, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় 1938 থেকে 2012 সাল পর্যন্ত একটা গবেষণা করেছিল। গবেষণার বিষয় ছিল মানুষ কিসে সুখী হয়। গবেষণার ফলাফল এসেছিল দীর্ঘ 75 বছর পর বা 70 বছর পর যে মানুষকে আসলে অনেক ক্ষমতা, অনেক অর্থ, অনেক সম্পদ খুশি হাতি করে না। 700 জনকে তারা নিয়েছিল। এই 700 জনের মধ্যে কেউ 2 জন রাষ্ট্রপতি রয়েছেন, শিশু কিশোর থেকে শুরু করে মধ্যবয়সী মাঝবয়সী অনেকেই ছিল। 6 মাস পর তাদের ব্রেন স্ক্যান করা হয়েছে
তাদেরকে অনেক প্রশ্ন দেওয়া হয়েছে এবং তারা সিদ্ধান্তে এসেছেন মানুষকে হ্যাপি করে হচ্ছে একটা মানে একে অন্যের প্রতি ভালোবাসার সম্পর্ক। ঠিক যে জায়গায় দাঁড়িয়ে একজন রাইটার, আমার মনে হয়েছে সবসময় আমি সম্পর্ক নির্ণয়ের জন্য অবিরাম মানুষের আত্মার ভিতরে ডুব দিয়ে তার আত্মার কথন শুনতে চাই। এবং সেটা কেমন, এই যে আমরা যখন প্রেমে পড়ি তখন আমাদের একটা গল্প থাকে, আমরা যখন বিয়ে করি একটা গল্প থাকে, আমাদের বাসরাতের একটা গল্প থাকে। এটা সেদিন শেষ হয়ে যায় যেদিন গল্পটা ফুরিয়ে যায়। তাহলে এই যে লেখকের অবিনশ্বর আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষায় খুব সম্ভবত ওই গল্পটা করার একটা প্রবণতা আছে। 1 লক্ষ বছর আগে ভাষা তৈরি হয়েছিল। ভাষা কেন তৈরি হয়েছিল? আমার মনে হয় মানুষ বলতে চেয়েছে চিৎকার করে, যে দেখো বনের পাশে বাঘ এসেছে, তোমরা সাবধান হও। এইটা বলতে গিয়ে মানুষ ভাষা আবিষ্কার করেছে। খুব সম্ভবত সবচেয়ে বেশি বলা গল্প হচ্ছে বনের পাশে একটা বাঘ এসেছে, একটা ভয়ঙ্কর কিছু আমাদের আক্রমণ করতে আসছে, তোমরা সাবধান হও। 1 লক্ষ বছর আগে মানুষ ভাষা শিখে ফেলল। অদ্ভুত ভাবে 37,000 বছর আগে যখন মানুষ চিত্রলিপি করা শিখল, গুহাতে দেয়ালে তারা লিখে রাখলো, সেখানে কি ছিল? সেগুলো ছিল হচ্ছে সংকেত, যে এখানে আমরা কেমন ছিলাম, এখানে কি কি বিপদ আছে, তোমরা আসলে কি কি হতে পারে। এই যে মানুষ মানে সময়ের সাথে তাদের সম্পর্ক এবং একটা সাংকেতিক ভাষায় পরের প্রজন্মকে বলতে চাইল যে তোমরা সাবধান হও। ঠিক 2,500 বছর আগে মানুষ যখন তার লিখিত আকারে তার জ্ঞানকে প্রকাশ করা শুরু করেছে, অদ্ভুত ভাবে সেটার মাধ্যমও ছিল গল্প। তাহলে লেখকের অবিনশ্বর আকাঙ্ক্ষার মধ্যে যে ভিতরে রয়ে গেছে। আমার আরেকটা গল্প বলছি, যে আমার মার মামা তিনি হঠাৎ করে একদিন বলছেন যে আমি না আগামী 6 মাস পর ঠিক এই সময় সোমবার দিন আমি মারা যাই। বলে গরমকালে তিনি এরকম একটা শাল নিয়েছেন, নিয়ে হাতের মধ্যে বাজারে যাচ্ছেন, শাল গায়ে দিচ্ছেন এবং মানুষ তাকে নিয়ে হাসাহাসি করছে। এবং তিনি কি করলেন, কবরের, এটা কিন্তু সত্যি ঘটনা, ওনার পরিবারের ঘটনা, তিনি বাঁশ কাটলেন, কবর খুললেন, এগুলোকে মাপলেন। এখন পুরা গ্রামে ফিসফিস শুরু হয়েছে, তাকে ভয় পাওয়া শুরু করেছে। অদ্ভুত ভাবে যেদিনের কথা তিনি বলেছিলেন ঠিক সেদিন মারা গেছে। তাহলে আমি গল্পকার হয়ে আমি খুঁজতে চাই এই যে মানব জন্ম, এই যে মানব জীবন, রহস্য কোথায়? জীবনের মানবের প্রভাবী জীবনের মাইথোলজি খুঁজতে চাই এবং এই খুঁজে চলার যে নিরন্তর সাধনা, সেটাই আমার গল্পে হয়তো খুঁজে দিই। মানুষের সম্পর্ক, যে সম্পর্ক আমি বলছিলাম অতীত থেকে বর্তমান থেকে ভবিষ্যৎ বলে যায় যে আজকের দিন এরকম ছিল, তুমি আগামী দিন এটা করো। সাহিত্য অদ্ভুত ভাবে বর্তমান সময়ের মিথ্যা চরিত্রগুলোকে নেয়, মিথ্যা প্রতিবেদন হয়তো করে, কল্পনায় তার সৃষ্টি করে, কিন্তু অদ্ভুত ভাবে সাহিত্য আজ থেকে 50 বছর পর শুধুমাত্র সত্যিকারের সাহিত্য 50 বছর আগের সমাজকে সঠিকভাবে প্রতিবেদিত করে, যেটা পত্রিকার প্রতিবেদন পারে না। তো এইখানেই হচ্ছে সাহিত্যের জয় জয়কার, সাহিত্য বা লেখকের যে অবিনশ্বর আকাঙ্ক্ষা, সেখানকার জয় জয়কার। আমি একটা গল্প বলে শেষ করে দিচ্ছি। গল্পটা হচ্ছে বিদেশি একটা গল্প, সত্য ঘটনা। একজন খুন করেছেন আর কি। তো যে খুন করেছে তার মৃত্যুদণ্ড হয়েছে, সে জেলে থেকে মানে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, জেলে আছে। এখন তার যে ক্লাসমেট ছিল, তার একটা বাচ্চা মেয়ে ছিল, সে তার কাছে গেল, দিয়ে বলছে তুই কেন খুন করেছিস? সে বলছে যে আমি তো ভালো ছাত্র ছিলাম না, যে কোনো ভাবেই হোক তোমাকে তো ভালোবেসেছিলাম, তুমি হয়তো বুঝতে পারো না, আমিও বুঝতে পারি। তোমার প্রতি যে অশালীন আচরণ তারা করেছিল, আমি খুন করে বসেছি, মৃত্যু নিশ্চিত তার। তো সে বলছে যে দেখো, আমি আমার মেয়েটার সাথে তো আমার কোনোদিন দেখা হবে না, দুজনের মধ্যে একটা সংযোগ করে দিও, আমি লিখবো চিঠি, তুমি তাকে শুনে দিবে। তার বান্ধবী বলছে ঠিক আছে, তুমি চিঠি লেখো, আমি নিয়ে যাবো। চিঠিটা যেদিন নিয়েছে সেদিন সে লজ্জায় চিঠিটা হ্যান্ডওভার করতে পারছিল না তার মেয়ের কাছে, কারণ বানান ভুল, ভাষার ভুল, কি বলতে চাচ্ছে স্পষ্ট না। মেয়েটা কি করেছে, একটা ডিকশনারি আর কিছু গল্পের বই তাকে দিয়েছে,
তুমি এই গল্পের বইগুলো পড়তে থাকো। এখন সে গল্প পড়তে পড়তে চিঠি লেখে না প্র্যাকটিস করছে হয়তো, অদ্ভুতভাবে সে দেখে বহুদিন পর সে যে চিঠি লিখেছে তার অনেক কিছু ঠিক হয়েছে। এই ঠিক হওয়ার পরিক্রমায় সে এখন মা এবং বাবার মধ্যে যে চিঠি চালাচালি হচ্ছে এটা দেখার জন্য উন্মুখ হয়ে বসে থাকে, কিভাবে তাদের সম্পর্ক আস্তে আস্তে অন্যদিকে মোড় নিচ্ছে। এবং তার যে বান্ধবী তার জবানিতে বলছেন, আমি জীবন যেদিন তার মৃত্যুদণ্ড কার্যকর হবে তার আগে তার শেষ চিঠি পড়ে আমি খুব কাঁদছিলাম, এবং একজন মানুষের যে পরিবর্তন তার জীবনে সেটা দেখে আমি খুব অবাক হচ্ছিলাম। তার বাবা মেয়েকে শেষ চিঠিতে লিখেছে, মা, এই যে জীবন, এই জীবনের বাঁকে বাঁকে অনেক কিছু থাকে। একটা নদী যেমন বয়ে চলে, জীবনটা ঠিক বয়ে চলে একটা নদী। এখানে কখনো কখনো নদী শুরু হয়ে যায়, কখনো কখনো বনের মধ্যে দিয়ে যায়। কিন্তু বনের মধ্যে দিয়ে যখন যায়, যদি তোমার মনে হয় ওই নদীটা তার গতিপথ হারিয়েছে, ওই নদীটা তার রোদ আলো হারিয়েছে, তাহলে অদ্ভুত ভাবে তুমি একটা জিনিস খেয়াল করবে, কোনো কোনো জায়গায় ঠিক গাছপালার ভাগ উপর দিয়ে তুমি একটা আলো বসিয়েছি, সেখানে সেই নদী জলের সাথে কথা বলছে। তুমি জীবনে এই এই যে জলের সাথে কথা বলাটা সূর্যের আলো তুলছি, সেটা যদি আবিষ্কার করতে পারো তাহলে আমার এই চলে যাওয়াটা সার্থক হবে। একটা গল্পের বই, বেশ কিছু গল্প, একটা মানে একটা প্রায় অশিক্ষিত ছেলে যে এই জগতের সাথে কোনোভাবে কানেক্টেড না থাকে কবিতা লিখেছে। মানুষ জন্মগত ভাবে সত্যিকার অর্থে মানুষের হৃদয়ে নিরন্তর এই রহস্যকে খুঁজে ফেরা এক প্রাণী। এই খুঁজে ফেরা, এই আবিষ্কারের নেশা তাকে সত্যিকার অর্থে মানে চালিত করে। না হলে আজকে আমাদের কথা শোনার জন্য আপনারা কেন এখানে বসে আছেন? আমরা কেন এই গানগুলো আলোচনা শুনছি? জীবনে অনেক আমাদের উপাদান আছে আনন্দ করার, কিন্তু মানুষ দিন শেষে এই যে জীবনের রহস্যময়তা এর কাছে ফিরে ফিরে আসে, গল্পের কাছে ফিরে আসে, সাহিত্যের কাছে ফিরে আসে। এবং আমাদের পাঠক লেখক সবার যে অবিনশ্বর আকাঙ্ক্ষা, সেখানে আমাদেরকে এক মিনিটে মিলিত করে দেয়। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।